আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অনেক খুশি কারণ ভূগোল প্রথম পত্র থেকে আলহামদুলিল্লাহ তোমরা 25টা কমন পেয়েছো এমসিকিউ। ঠিক আছে, ইনশাল্লাহ আজকে আমি ভূগোল দ্বিতীয় পত্র দিব। এই ভূগোল দ্বিতীয় পত্র থেকে ইনশাল্লাহ 200টার মতো আমি এমসিকিউ দিব, যেগুলো বোর্ড কোয়েশ্চেন অনেকবার আসছে। সেগুলো যদি তুমি দেখো ইনশাল্লাহ এটা তো কমন পাবা। ঠিক আছে, এছাড়াও তোমরা বইগুলো দেখবা, কারণ এগুলো হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো বোর্ড কোয়েশ্চেনে অনেকবার আসছে। তোমাদের কাজ হলো সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং ভিডিওটা শেষে পিডিএফটা কালেক্ট করে নিবা। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা এই জন্য দেখবা যে আমি ওইখানে ব্যাখ্যা দিছি, ব্যাখ্যাটা তোমার খ এবং ঘয়ের জন্য হয়ে যাবে। ভাই তুমি শুধুমাত্র পিডিএফ নিয়ে যদি পড়া শুরু করে দাও তাহলে তোমার লস হবে। ঠিক আছে, সর্বোচ্চ ধরো 30 থেকে 40 মিনিট। ঠিক আছে, তাহলে 30 থেকে 40টা মিনিট সময় দাও, পরীক্ষায় খুব ভালো করবে ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর তীরে অবস্থিত? দেখো শীতলক্ষ্যা। ঠিক আছে, মানব ভূগোলের ক্ষেত্র কয়টি উপাদান দিয়ে তৈরি? দেখো মানুষের ভূগোল, তাহলে মানুষ কি কোথায় থাকে? কোন একটা পরিবেশে থাকে, তারপর মানুষ কোন একটা জায়গায় থাকে এবং মানুষ নিজেই থাকে। ঠিক আছে, তাহলে মানুষের উপাদান কয়টা? মানুষ ভূগোলের 3টা উপাদান। ঠিক আছে, এই তো 3টা উপাদান, তাহলে উত্তর খ। এখন এটা কিন্তু একটু কনফিউশন টাইপের, সেটা হলো মানব ভূগোলের বিষয়বস্তু কয়টি? হ্যাঁ, বিষয়বস্তুটা কয়টি উপাদান বিভক্ত? 2টা উপাদান। দেখো মানুষ কি করে একটু দেখো। মানুষ প্রকৃতিতে মানে প্রাকৃতিক একটা মানুষের এই বিষয় আছে, যেমন খাবার খাওয়া, জন্মহার, হ্যাঁ মৃত্যুহার, এগুলা। আরেকটা কি, মানুষ কিন্তু সাংস্কৃতিক প্রধান। ঠিক আছে, মানুষের বিভিন্ন সংস্কৃতি আছে, তাহলে কয় প্রকার? 2 প্রকার। তাহলে এই 2টা এমসিকিউ কিন্তু একটু কনফিউশন, সেটা একটু দেখে নিবা। ঠিক আছে ভাইয়া, বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমা রেখা কোনটি? দেখো 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আমি এগুলো তোমরা নেক্সট যদি চাও তাহলে ক খ এর মধ্যে ব্যাখ্যা করে দিব। ঠিক আছে, এখন তো ব্যাখ্যা করার সময় নেই, যার ফলে যেগুলো ব্যাখ্যা করতেই হবে সেগুলো ছাড়া আমি অন্যগুলো জাস্ট এভাবে পড়ে চলে যাব। ঠিক আছে, মানব ভূগোলের সর্বমোট শাখা কয়টা? 11টা, মুখস্থ করে ফেলবা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটা? দেখো তো, এশিয়াটা কি? এশিয়াটা হলো এক। কিভাবে মাথায় রাখবা? এই তো এক ও এক, তাহলে এশিয়া কি? একতম। দ্বিতীয় নম্বর কোনটা? দেখো আফ্রিকা। দ্বিতীয় নম্বর কি? আফ্রিকা। এটা কিভাবে মাথায় রাখবে? দেখো আমাদের প্রথমে সরিও না, তারপর কি? সরাইয়া। ঠিক আছে, সরাইটা কত নম্বর ইয়া দেখো তো বর্ণ? 2 নম্বর। ঠিক আছে, এভাবে মাথায় রাখতে পারো যে দ্বিতীয়তম, জাস্ট মাথায় রাখার টেকনিকটা দিলাম। ঠিক আছে, বাংলাদেশের কোন নৃগোষ্ঠী রাজশাহী অঞ্চলে বসবাস করে? দেখো কোনটা? সাঁওতাল। সেটা কিভাবে মাথায় রাখবে একটু দেখো, একটু খেয়াল করো। দেখো চাকমা এবং মারমা এরা কোথায় বসবাস করে জানো? পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চলে। সেটা কিভাবে মাথায় রাখবা? পার্বত্য অঞ্চল কি আছে? চট্টগ্রাম না? এই তো চট্টগ্রাম। তাহলে চ দিয়ে চাকমা, ম দিয়ে মারমা। ঠিক আছে, এটা শেষ। এখন আসো সাঁওতাল কিভাবে মাথায় রাখবা? যে রাজশাহীতে বসবাস করে, দেখো তো তালিবাস্য আসানা ভাইয়া, তালিবাস্য। এই তো সাঁওতাল। এটা মাথায় রাখার জন্য বলতেছি, কারণ এগুলা কিন্তু বিসিএস থেকে শুরু করে এডমিশনে পর্যন্ত আসবে। ঠিক আছে, তাহলে সাঁওতাল কোথায় থাকে? শাহীতে থাকে। সাঁওতাল শাহীতে থাকে, তাহলে শাহী কোথায়? রাজশাহী। ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম এবং ক্ষুদ্রতম মহাদেশ কোনটা? একটু দেখো, বৃহত্তমটা আমি বলি। বৃহত্তম মানে 1 নাম্বার একে আছে, এই তো এক, তাহলে এশিয়া। ঠিক আছে, তাহলে ওশেনিয়া হবে না, ওশেনিয়া প্রথমে বাদ। ঠিক আছে, ওশেনিয়া বাদ। এই তো কেন? ও তো অনেক পরের অক্ষর, এ আছে, এ দিয়ে এক। আচ্ছা, এখন 3টার মধ্যে কোনটা হবে? দেখো ক্ষুদ্রতম কোনটা একটু দেখো। এখানে সবচেয়ে ছোট কোনটা? ও না? দেখো ইও কিন্তু আগের অক্ষর, সরাইও আগের অক্ষর। ঠিক আছে, তাহলে কোনটা হবে? দেখো ক্ষুদ্রতম কোনটা? এটা। তাহলে আমাকে কি বলছে? বৃহত্তম এবং ক্ষুদ্রতম, তাহলে এটা। ঠিক আছে, আর আফ্রিকা দ্বিতীয়তম, সেটা আমি বলছিলাম কিভাবে? সরিও তারপর সরাইয়া যেহেতু 2 নাম্বার, তাহলে দ্বিতীয়তম। তাহলে এটা হবে না, যেহেতু এখানে ক্ষুদ্রতম বলছে, দ্বিতীয়তম না। আর ইউরোপও হবে না, ওশেনিয়া। ঠিক আছে, এ এবং ও। নিচের কোনটা মহাদেশ? দেখো দক্ষিণ আফ্রিকা মহাদেশ। ঠিক আছে, কিন্তু দক্ষিণ আফ্রিকা একটা দেশের নাম, অস্ট্রেলিয়া একটা দেশের নাম, নিউজিল্যান্ড সেটা একটা দেশের নাম। কি হবে? ওশেনিয়া। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টা? দেখো 8টা, আগে ছিল 7টা, এখন কয়টা? 8টা।
অর্থাৎ নতুন আরেকটা যুক্ত হয়েছে, সেটার নাম হলো ময়মনসিংহ। ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটা? ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া, ঠিক আছে। আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে কোনটা? আফ্রিকাকে তোমার ইউরোপ থেকে পৃথক কে করছে? দেখো, ভূমধ্যসাগর, ভূমধ্যসাগর মুখস্থ করে ফেলো। আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ কোনটা? একটু দেখো, এখানের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হলো অ্যান্টার্কটিকা। এমনি সবচেয়ে যদি তোমাকে এমনি সবচেয়ে ক্ষুদ্রতম বলে তখন কি হবে? ওশেনিয়া। কিন্তু এখানকার মধ্যে সবচেয়ে ছোট হলো কোনটা? অ্যান্টার্কটিকা। বিশ্বের বৃহত্তম সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? ঠিক আছে, সবচেয়ে বড় সাহারা মরুভূমিটা আফ্রিকাতে অবস্থিত। নিচের কোনটি উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে? বলো। পানামা খাল। মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটা? একটু দেখো, মানুষের জলবায়ু নিয়ে কিছু করতে পারবে? পারবে না। হ্যাঁ, ভূমিরূপ, ভূমিটাকে কেউ রূপ পরিবর্তন করতে পারবে না। হিমবাহ কিছু করতে পারবে না। কিন্তু দেখো, খনিজ নিয়ে কিন্তু মানুষ কাজ করতে পারে, ঠিক আছে। খনিজ উত্তোলন, এটার ব্যবহার। পেঙ্গুইন এবং অ্যালবার্টাস পাখি কোন মহাদেশে দেখা যায়? একটু দেখো, অ্যান্টার্কটিকায়, ওইখানে অনেকগুলো বরফ, হ্যাঁ, ওইখানে থাকে পেঙ্গুইন। তুমি হয়তো এটা ডিসকভারি একটা চ্যানেল ছিল, সেখানে হয়তো দেখছো। পৃথিবীর কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? সেটা কোনটা? জাপান। এটা ছোটকাল থেকে শুনছো। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটা? এশিয়া। আমি বলছিলাম 1 নাম্বার মহাদেশ, বড়, এ দিয়ে মাথায় রাখতে পারো। বাংলাদেশের মোট সীমারেখা কত? বলো। 4712। বাংলাদেশের অক্ষাংশ কত? এটা একটু মুখস্থ করতে হবে ভাইয়া, নাহলে কিন্তু পারবে না, ঠিক আছে। ক নাম্বার। ভাষা, ধর্ম, বর্ণ এবং সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের যে শাখা গঠিত হয় তার নামটা কি? দেখো তো, সাংস্কৃতিক। দেখো, ভাষা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি, সংস্কৃতি আছে না, এবার মাথায় রাখতে পারো সাংস্কৃতিক। যুক্তরাজ্যের আইনসভার নাম কি? পার্লামেন্ট। বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে? একটু দেখো তো, কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা মুখস্থ করে ফেলো। বাংলাদেশের সর্বশেষ জনশুমারি, হ্যাঁ, আগে আদমশুমারি বলতো, সেটা কত সালে হয়েছে? দেখো তো, 2022 সালে। 21 সালে কিন্তু হয় নাই। কেন হয় নাই? যেহেতু করোনা ছিল। সেটা 22 সালে হয়েছিল। সেটা কততম আদমশুমারি? দেখো, 6ষ্ঠতম। বাংলাদেশের সাথে মায়ানমারের সীমানা রেখা কত? মুখস্থ করে ফেলো। 280। ময়মনসিংহ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। রাজশাহী বিভাগের অন্তর্গত জেলা কোনটি? একটু দেখো তো কোনটা। একটু দেখো, 1 এবং 2, অর্থাৎ বগুড়া এবং জয়পুরহাট। মানব ভূগোল বলতে কি বোঝায়? ঘ নাম্বার উত্তর, মানব গোষ্ঠী, মানুষের এবং তাদের কর্মকাণ্ডের স্থানভিত্তিক আলোচনা। স্থানভিত্তিক আলোচনাকে কি বলা হয়? মানব ভূগোল। মানব ভূগোলের জ্ঞান মানুষকে কি করবে? একটু দেখো তো। খ নাম্বার, পরিবেশ এবং মানব জাতি সম্পর্কে ধারণা দিবে। কোন সম্পর্কটিকে কাম্য জনসংখ্যা বলা হয়? এখানে একটু কনফিউশন আছে, একটু দেখো। মানুষ এবং ভূমির ভারসাম্যের মধ্যে, ঠিক আছে। কিন্তু বইয়ের মধ্যে কি দিচ্ছে? মানুষ এবং খনিজের মধ্যে। তোমরা এটা একটু কনফিউশনটা দূর করে নিবা, ঠিক আছে। বইয়ের মধ্যে কোনটা? মানুষ এবং খনিজ, তাহলে এটা দেওয়া সেফ। কিন্তু তুমি অনলাইনে আমি দেখলাম যে আবার মানুষ এবং ভূমির ভারসাম্যের সম্পর্কটা। কত বছর পর্যন্ত নারীদের সাধারণত প্রজনন ক্ষমতা থাকে? 15 থেকে 49 বছর পর্যন্ত, ঠিক আছে। কোন সময়ে নারীদের মৃত্যুহার সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়? দেখো, প্রজননকালীন, অর্থাৎ গর্ভধারণ বা সন্তান জন্মদানের জটিলতার কারণে, হ্যাঁ, তখন কি হয়? নারীদের মৃত্যুহারটা একটু বেশি হয়। অভিবাসনের বিকর্ষণমূলক কারণটা কি? দেখো, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, আত্মীয়র নৈকট্য, নাকি অর্থনৈতিক মন্দা? অর্থনৈতিক মন্দা। ব্যাখ্যাটা দেখো, অর্থনৈতিক সংকট এবং মন্দা মানুষকে নিজ এলাকা ত্যাগ করতে কি করে? বাধ্য করে। যাই হোক, আমি প্রতিটা কিন্তু এরকম ব্যাখ্যা দিয়ে দিব। তোমাদের কাজটা হলে এমসিকিউটা কিন্তু নিয়ে ফেলবা, ঠিক আছে। অভিবাসনের আকর্ষণমূলক কারণটা কি? কেন করে মানুষ? দেখো তো একটু, সম্পদ প্রাপ্তিমূলক, ব্যক্তিগত সুবিধার জন্য। একটি দেশের মোট জনসংখ্যাকে ওই দেশের আয়তন দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে কি পাবা বলো তো? জনসংখ্যার ঘনত্ব। দেখো, মোট জনসংখ্যা, এটাকে ভাগ করবা কি দিয়ে? যতগুলো জমি আছে, হ্যাঁ, ভূমির পরিমাণ সেটা দিয়ে, তাহলে বুঝবা যে ভূমির মধ্যে কি পরিমাণ মানুষ আছে, অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব। কোন ধরনের অঞ্চলে সাধারণত জন্মহার বেশি হয়? একটু দেখো, গ্রাম্য এলাকায়। কেন? গ্রাম্য এলাকায় একটু পিসফুল বেশি থাকে, ঠিক আছে, সেজন্য এখানে দেখবা যে তোমার জন্মহারটা একটু বেশি। মোট জনসংখ্যা এবং মোট জমির পরিমাপের অনুপাতকে কি বলা হয়?
একটু দেখো কি বলে। এর আগে বলছিলাম জনসংখ্যার ঘনত্ব। জন জনমিতিক ট্রানজিশনাল তত্ত্বে বাংলাদেশের প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তরে অবস্থানের কারণটা কি? দেখো তো, কারণ চিকিৎসার ব্যবস্থার উন্নয়নটা হয়েছে সেজন্য। বাংলাদেশে সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা কোনটা? সবচেয়ে কম সেটা কোথায়? বান্দরবনে। ঠিক আছে, আর যদি বিভাগ বলে তাহলে বরিশাল, তাহলে বরিশাল। তোমরা যারা ঢাবি, চবি, রাবি এবং সব ইউনিভার্সিটিগুলোতে পড়তে চাও, আমার কাছে A to Z, আর কোথাও পড়তে হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তারা 4 মাস ব্যাপী একটা কোর্স আমাদের, সেটা এমনি 2000 টাকা, কিন্তু যারা খুব তাড়াতাড়ি ভর্তি হবা এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য 570 টাকা দিয়ে, ঠিক আছে, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবা। জনমিতিক বৈশিষ্ট্য কোনটা? দেখো, অভিগমন। এখানে জনমিতিক বৈশিষ্ট্য আরো কারণগুলো দিয়ে দিচ্ছি, জন্ম, মৃত্যু, অভিবাসন এবং অভিগমন। জনমিতিক ট্রানজিশনাল মডেল কত সালে উপস্থাপন করা হয়? 1929 সালে। জনমিতিক ট্রানজিশনাল মডেলের ব্যাখ্যাকারক কে? ওয়ারেন থমসন। বাংলাদেশের জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক নিয়ামক কোনটা? প্রাকৃতিক নিয়ামক হলো জলবায়ু। দেখো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, সাংস্কৃতিক প্রভাব, এটার চেয়েও তোমার প্রাকৃতিক সম্পদটা এখানে নিয়ামক হিসেবে কাজ করে। জনসংখ্যা বৃদ্ধির ফলে কোনটির উপর বিরূপ প্রভাব পড়ে না? কোনটির উপর? জনশক্তি রপ্তানির উপর। জনসংখ্যা বাড়লে বিরূপ মানে কি এটা একটু দেখো। বিরূপ মানে খারাপ রূপ, খারাপ রূপ। হ্যাঁ, তাহলে দেখো, তোমার যদি জনসংখ্যা বৃদ্ধি হয় তাহলে তুমি জনস্বাস্থ্য দিতে পারবা না, এটা বিরূপ প্রভাব পড়বে, খারাপ প্রভাব পড়বে। বাসস্থান দিতে পারবা না সবাইকে, এটাও বিরূপ প্রভাব পড়বে। আবাদযোগ্য জমিগুলো নষ্ট হয়ে যাবে, কি হয়ে যাবে? সেখানে তোমার ঘর বাড়ি হয়ে যাবে। তাহলে বিরূপ প্রভাব পড়বে না কোনটার উপর? সেটা হলো জনশক্তি রপ্তানির উপর। তুমি জনশক্তি আরও কি করবা? মানুষ ট্রান্সফার করবা, মানে আমার বাংলাদেশ থেকে আরও বিভিন্ন দেশে, যেমন কাতার, সৌদি আরব, বিভিন্ন দেশে আমরা জনশক্তি রপ্তানি করি না, করবা, আরো ভালো হবে, যে বিরূপ হবে না। বিরূপ মানে খারাপ, খারাপ হবে না। বান্দরবন কোন জনবসতি অঞ্চলের অন্তর্ভুক্ত? একটু দেখো তো, অতি বিরল। অতি বিরল কেন? দেখো, পাহাড়ি এবং দুর্গম এলাকা হওয়ায় বান্দরবনে জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়? অর্থাৎ জনবসতির নিবিড়তা। নিবিড়তা মানে কি? নিবিড় ভাবে, ঘনভাবে, ঘন মানে এটা বুঝবা বাংলা অর্থ দিয়ে। ঘনত্বের আরেকটা সমর্থক শব্দ হলো নিবিড়তা। উন্নয়নশীল দেশসমূহে জনসংখ্যার বৃদ্ধির কারণটা কি? দেখো, উন্নয়নশীল দেশের মধ্যে কেন বৃদ্ধি পায় কারণটা দেখো। উচ্চ জন্মহার, এখানে জন্মহার বেশি, এবং কম মৃত্যুহার। এখানে মানুষ যে পরিমাণ জন্মগ্রহণ করে সেই পরিমাণে মারা যায় না। কোন এলাকার জনসংখ্যা পরিবর্তন কোন বিষয়ের উপর নির্ভর করে? জন্মহার। জন্মহার বেশি হলে মানুষ বেশি হবে। মৃত্যুহার। মৃত্যুহার যদি তোমার বেশি হয় তাহলে জনসংখ্যা আবার কম হবে। মৃত্যুহার কম হলে জনসংখ্যা বেশি হবে। অভিগমন, যদি এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করে সেটাও কিন্তু জনসংখ্যার তারতম্য হবে। ঠিক আছে, অর্থাৎ এগুলা কিন্তু তোমার এগুলোর উপর নির্ভর করে। বর্তমান বিশ্বে অভিবাসনের ক্ষেত্রে কোন কারণটি অধিক গ্রহণযোগ্য? সেটা কি? উচ্চশিক্ষা, উন্নত জীবনযাপন এবং উচ্চ মজুরি। দেখো, ইউরোপে কেন মানুষ যেতে চায়? কারণ ওইখানে মজুরি বেশি, উন্নত জীবনযাপন পাওয়া যায় এবং উচ্চশিক্ষা। সেজন্য মানুষ কি করে? অভিবাসন করে। অভিবাসন মানে তো বুঝছো, এক দেশ থেকে অন্য দেশে যাওয়া। অভিগমন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে? নিজের চাহিদার উপর। ধরো, আমার গ্রাম অঞ্চল ভালো লাগে, আমার শহর যাইতে ইচ্ছে করে, তাহলে একটা চাহিদার বিষয় আছে। তারপর আরেকটা হলো পরিবারের সুযোগ সুবিধার উপর। সরকার নীতির উপর না, সরকার তোমাকে চাপ দিবে না যে এখানে আসো। বাংলাদেশের ঘনবসতিযুক্ত অঞ্চলের জেলা কোনটা? জেলা কোনটা একটু দেখো তো। ঢাকা। ঢাকার মধ্যে অনেক বেশি মানুষ থাকে, ঠিক আছে। নরসিংদী। নরসিংদী তো থাকে। রংপুর। রংপুরও থাকে। তাহলে সবগুলাই ঠিক আছে। জরিনা অভাবের কারণে গ্রাম ছেড়ে শহরে এসে পোশাক কারখানায় চাকরি নিলেন। এটি কোন ধরনের অভিগমন? দেখো, এটা আন্তর্জাতিক, এক দেশ থেকে অন্য দেশে গেছে না। এটা কি অভ্যন্তরীণ? হ্যাঁ, ভিতরে ভিতরে অভ্যন্তরীণ, মানে একটা দেশের ভিতর থেকে, ধরো চট্টগ্রাম থেকে ঢাকায় আসলো, হ্যাঁ, বা ঢাকা থেকে চট্টগ্রাম গেল, একটা দেশের ভিতরে। ভেতর মানে অভ্যন্তরীণ, ঠিক আছে। অভ্যন্তরীণ অভিগমনের প্রভাব পড়ে কোথায়? দেখো, অভ্যন্তরীণ অভিগমন মানে কি বুঝছো? একটা দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসলে, ধরো চট্টগ্রাম থেকে বেশিরভাগ মানুষ ঢাকায় চলে আসলো, তাহলে কিসের উপর প্রভাব পড়বে? জনসংখ্যার উপর, অর্থাৎ চট্টগ্রামের জনসংখ্যা কমে যাবে। তারপর সামাজিক অবস্থার উপর, হ্যাঁ, তখন সামাজিক দেখা যাচ্ছে একটা সামাজিক অবস্থানের মধ্যে সবাই পাশাপাশি থাকতো, কত সুন্দর একটা ইয়া। ওইখানে ধরো ছেলে এবং ছেলের বউ ধরো ঢাকায় চলে আসছে, তাহলে তাদের যে যৌথ পরিবার, সামাজিক যে অবস্থান, সেটা একটু চেঞ্জ হলো না? ঠিক আছে। অথবা ধরো একটা সমাজের মধ্যে 10টা ফ্যামিলি ছিল, তার মধ্যে 7টা ফ্যামিলি কোথায় চলে গেল? ঢাকায়। তাহলে সামাজিক একটা প্রভাব পড়বে। তারপর অর্থনীতির উপর, হ্যাঁ,
যেহেতু জনসংখ্যা কমে যাবে, সবাই ধরো ঢাকার দিকে চলে যাবে, তাহলে ওইখানে তোমার ক্রয় বিক্রয়ের হার কমে যাবে না? তখন মানুষ ক্রয় করবে কম, ঠিক না? এবং দোকানদাররা বিক্রয় করতে পারবে কম। ঠিক আছে, অর্থাৎ তিনোটাই এখানে। ফেসবুকের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুমি অস্ট্রেলিয়ায় পাড়ি জমালো। এটি কোন ধরনের অভিগমন একটু দেখো তো। এটা এক দেশ থেকে অন্য দেশে, অর্থাৎ আন্তর্জাতিক। 2011 সালে জনশুমারি অনুযায়ী বাংলাদেশের মৃত্যুর হার কমলেও জন্মহার বেশি। এটি জনমৃত্তিক ট্রানজিশনাল মডেলের কোন স্তর? দেখো তো, দ্বিতীয় স্তর। তাহলে দ্বিতীয় স্তরে কি হয় একটু খেয়াল করো, মৃত্যুহার কমবে আর জন্মহার বেশি হবে, সেটাকে কি বলা হয়? দ্বিতীয় স্তর। জনমিতিক মডেলে দ্বিতীয় স্তরে অবস্থানের কারণে বাংলাদেশকে কোন ধরনের দেশ বলা হয়? উন্নয়নশীল দেশ। তাহলে উন্নয়নশীল দেশ কাকে বলা হয়? যে জনমিতিক মডেলের দ্বিতীয় স্তরটা অর্জন করতে পারে। ঠিক আছে। লিঞ্জু বা এখানে মঞ্জুও বলতে পারো, মঞ্জু নেত্রকোনার গ্রাম থেকে এসে সাভারের গার্মেন্টসে চাকরি নিল। এটি কোন ধরনের স্থানান্তর বলতো? পল্লী, অর্থাৎ গ্রাম থেকে। নেত্রকোনা গ্রাম লিখে দিছে, গ্রাম থেকে ও কোথায় আসছে? সাভার। সাভারটা কি? শহর বা নগর, অর্থাৎ পল্লী থেকে নগরে। গৌতম দেওয়ান উচ্চশিক্ষার জন্য বান্দরবন থেকে ঢাকা আসলো। এটি কোন ধরনের অভিগমন? দেখো, কোন ধরনের? অভ্যন্তরীণ, অর্থাৎ দেশের একটা অংশ থেকে আরেকটা অংশে আসলো। আরেকটা কি? আকর্ষণজনিত। এখান থেকে একটা আকর্ষণ ছিল, সে পড়ালেখা করার জন্য আসছে। ঠিক আছে, অর্থাৎ ঢাকার প্রতি তার একটা আকর্ষণ ছিল। পাহাড়ি অঞ্চলের তুলনায় সমতলের বাসিন্দারা কোন জনবসতি অঞ্চলের অন্তর্ভুক্ত? দেখো, পাহাড়ের মধ্যে মানুষ কিন্তু খুব কম বসবাস করে, ঘন বসবাস করে না। হ্যাঁ, কিন্তু তুমি দেখো সমতল ভূমিতে মানুষ কিন্তু অতি নিবিড়, অনেক ঘন ঘনভাবে, হ্যাঁ দেখবে যে ঘর বাড়ি অনেক কাছাকাছি, অতি নিবিড়ভাবে, ঘনত্ব, হ্যাঁ ঘনভাবে বসবাস করে। পার্বত্য অঞ্চলে যেমন বান্দরবন জনবসতি অতি বিরল হওয়ার কারণটা কি? দেখো, কারণটা হলো, দেখো একটা জিনিস দেখো, ভৌগোলিক প্রতিবন্ধকতা। ওইখানে ভৌগোলিক প্রতিবন্ধকতা আছে, দেখবা যে ঘরগুলো পাহাড়ের উপরে, যাওয়া ওইখানে যাওয়ার মানে দেখা যাচ্ছে রাস্তাও নাই, অনেক সময় বর্ষাকালে এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া যায় না। তার অনুর্বর মৃত্তিকা, হ্যাঁ মাটিগুলো খুব একটা উর্বর না, যদিও জুম চাষ হয় কিন্তু খুব একটা উর্বর না। তার অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, ওইখানে যোগাযোগ ব্যবস্থা তো বললাম যে রাস্তাঘাট নাই। ঠিক আছে, এছাড়া দেখবা যে তুমি ওইখানে ইন্টারনেটও ধরে না। বিশ্বের সর্বোচ্চ গম উৎপাদনকারী দেশ কোনটা? চীন। গবাদি পশু অর্থাৎ গরু পালনে বিশ্বে প্রথম কোন দেশ? দেখো, ভারত। হ্যাঁ, এটা মাথায় রাখতে পারবো, যেহেতু তারা গরু নিয়ে অনেক সেন্সিটিভ, এই জিনিসটা দিয়ে মাথায় রাখতে পারো। মেষ বা ভেড়া পালনে বিশ্বে কোন দেশ প্রথম? চীন। ছাগল পালনে বিশ্বে প্রথম দেশ কোনটি? একটু দেখো, পাকিস্তান। পাকিস্তানের মধ্যে ছাগল হয়। ঠিক আছে, কিন্তু বর্তমান তথ্য অনুযায়ী অনেকে এটাকে চীনও বলতেছে, হ্যাঁ কিন্তু বইয়ে কি আছে? পাকিস্তান, সেজন্য আমরা পাকিস্তান দিছি। কোন মহাদেশে মহিষ পালন করা হয় না? দেখো, কোথায় হয় না? উত্তর আমেরিকায়। উত্তর আমেরিকায় মহিষ পালন করা হয় না। আর মহিষ সবচেয়ে বেশি পালন করা হয় কোথায়? এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে, উত্তর আমেরিকায় না। মানুষের আদিমতম পেশা কোনটা ছিল? মানুষ প্রথম দিকে খাদ্য সংগ্রহ এবং শিকার করত, ঠিক না? পরবর্তীতে কি করছে? কৃষি। ঠিক আছে, তাহলে প্রথমে কোনটা? খাদ্য সংগ্রহ এবং শিকার, আর এরপরে কোনটা? কৃষি। কৃষিকার্যের প্রধান প্রাকৃতিক নিয়ামক কোনটা? তুমি যদি কৃষিকাজ করতে যাও তাহলে প্রথমে তোমার মাটি লাগবে, এই তো মাটি। শ্রমিক তো তোমার প্রাকৃতিক না, মূলধনও প্রাকৃতিক না, পরিবহন সেটাও প্রাকৃতিক না। কৃষিকাজ কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড? দেখো, প্রথম, এটা প্রথম পর্যায়ের। এখানে আমি ব্যাখ্যা সহ দিয়ে দিছি, এগুলো দেখবা। ধানের বৈজ্ঞানিক নাম কোনটি? খ নাম্বার ওরিজা সেটিভা। বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কোনটা? পাট। এটাকে সোনালী আঁশও বলা হয়, তাহলে সোনালী আঁশ কাকে বলা হয়? পাটকে। চা কোন দেশের জাতীয় পানি? চীন। চা, চিনি এগুলো বেশিরভাগই চীন থেকে আসছে, শব্দটা দিয়েও মাথায় রাখতে পারতেছো। ঠিক আছে, চা রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটা? চীন। একই ভূমিতে বাণিজ্যিক পশুপালন করা হয় এবং শস্য চাষ উভয় করাকে কি বলা হয়? দেখো, মিশ্র, দুইটাই, এটাও করা হয় এটাও করা হয়, তখন আমরা কি বলি? মিশ্র। বিশ্বের সর্বাধিক আখ উৎপাদনকারী দেশ কোনটা? দেখো তো, ব্রাজিল। ব্রাজিলের সবচেয়ে বেশি আখ উৎপাদন করে, অনেকে কুশিয়ালা বলে, চট্টগ্রাম ভাষায় কুশিয়ালা বলে। বাংলাদেশের কোন জেলায় ভূমির ঢাল কম থাকা সত্ত্বেও
অর্গানিক পদ্ধতিতে চা চাষ করা হয় সেটাকে জানো? পঞ্চগড়। পঞ্চগড় তো তোমার ঢালু অঞ্চল না, কিন্তু তারপরে ওইখানে অর্গানিক, হ্যাঁ, অর্গানিকভাবে কিন্তু কি করা হয়? চা চাষ করা হয়। ঠিক আছে। বাংলাদেশে চায়ের প্রধান ক্রেতা কোন দেশ বলতো? যুক্তরাজ্য। এটা আগে থেকেই যুক্তরাজ্য ঐতিহাসিকভাবে। কোন দেশটি ধান উৎপাদনে ষষ্ঠ কিন্তু রপ্তানিতে বিশ্বে প্রথম? রপ্তানিতে সেটা হলো থাইল্যান্ড। তারা দেখো ধান উৎপাদনে কিন্তু পৃথিবীর মধ্যে তারা ষষ্ঠতম, ঠিক আছে, কিন্তু তারা যেহেতু তাদের এখানে এটার তোমার চাহিদাটা কম, সেজন্য তারা রপ্তানিতে অর্থাৎ বিক্রি করতে, অন্য দেশে বিক্রি করতে তারা প্রথম, থাইল্যান্ড। এটা কিন্তু ইম্পর্টেন্ট। উৎপাদনের দিক থেকে পৃথিবীর প্রধান কৃষিপণ্য কোনটা? দেখো বইয়ের মধ্যে ধান ছিল, কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে যে ভুট্টাটা একটু বেশি, তাও তোমরা এটা একটু দেখে নিবা। ঠিক আছে। সমুদ্র উপকূলীয় মৎস্যের উদাহরণ কোনটা? দেখো এখানকার সবগুলাই। আধুনিক কৃষি ব্যবস্থায় কোনটি ব্যবহৃত হয়? কোনটা ব্যবহার হয় একটু দেখো তো তুমি। কাঠের লাঙ্গল, এটা কি এখন ব্যবহার করা হয়? একটু খেয়াল করে দেখো। পাওয়ার টিলার এবং হারভেস্টার, হ্যাঁ করা হয়। পাওয়ার পাম্প করা হয়, অর্থাৎ 2 এবং 3। এই তো তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হইতে চাও, ঠিক আছে, 2000 টাকা, কিন্তু যারা তাড়াতাড়ি ভর্তি হবা তাদের জন্য 570 টাকা। ঠিক আছে। এখানে কি কি পাবা দেখছো? বাংলার 35টা প্রিমিয়াম ক্লাস, ঠিক আছে, ইংরেজির 40টার মতো ক্লাস, জিকে আইকিউ, মানে টোটাল এখানে সব কিছু লেখা আছে। তোমরা তাড়াতাড়ি এই নাম্বার 2টাতে যোগাযোগ করে রেজিস্টার করে ফেলো। ঠিক আছে। এখানে আমি সহ, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি এবং চিটাগাং ইউনিভার্সিটির অনেক অভিজ্ঞ স্যারেরা তোমাদের ক্লাস নেবে। ঠিক আছে। তাড়াতাড়ি এডমিট হয়ে যায়, নাহলে কিন্তু আবার পরবর্তীতে 2000 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। আসো। নিরক্ষরীয় অঞ্চলে গম চাষ না হওয়ার কারণটা কি? ওইখানে তাপমাত্রা অনেক বেশি, বৃষ্টিপাতের আধিক্য বেশি এবং জৈব পদার্থের ওইখানে ঘাটতি। চা, কফি, রাবার চাষের জন্য কেমন জমি প্রয়োজন? দেখো ঢালু ভূমি প্রয়োজন। কেন? ঢালু ভূমির মধ্যে একবার শেষ পদ্ধতিটা সহজ হয়, পানি এখান থেকে দিলে ধর বৃষ্টি হয়েছে, পানিগুলো জমে না, নিচে চলে যায়, এজন্য। চা চাষের অনুকূল অবস্থা কোনটা? দেখো 250 সেন্টিমিটার বৃষ্টিপাত হবে, এটা দরকার, এটা ঘরের জন্য লাগবে। তারপর 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং মাটিগুলো হইতে হবে দোআঁশ, তিনটাই। বিএডিসি অর্থাৎ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রধান কাজটা কি? প্রধান কাজ হলো দেখো বীজ সংরক্ষণ এবং সরবরাহ, হ্যাঁ এটা ওদের কাজ। সেচ প্রদান করা, হ্যাঁ এটা ওদের কাজ। ফসল গুদামজাত করা, হ্যাঁ গুদামজাত করা ওদের কাজ না। চাল আমদানিকারক দেশ কোনটা? দেখো আমদানি, রপ্তানি, রপ্তানি মানে অন্য দেশে বিক্রি করা, আর আমদানি মানে অন্য দেশ থেকে কিনা। কে কে কিনে? উত্তর কোরিয়া কিনে, দক্ষিণ কোরিয়া কিনে এবং সৌদি আরব কিনে। বাংলাদেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কোন ঋতু বিরাজ করে? তুমি এটা নিজেই ফিল করতে পারতেছো কোনটা? শীতকাল। শীতকালীন রবি শস্য, তাহলে একটা জিনিস দেখলাম যে শীতকালীন শস্যগুলোকে কি বলা হয়? রবি শস্য। ফসল কোনগুলা? ডাল, আলু, পেঁয়াজ, এগুলো সবগুলাই শীতকালের। কাঁচামাল হিসেবে উত্তরবঙ্গের প্রধান শিল্প ফসল কোনটি যা ব্রাজিলে সবচেয়ে বেশি হয়? ব্রাজিলে সবচেয়ে বেশি কোনটা হয়? এর আগে আমরা পড়ছিলাম আখ, আর এটা এখানে কোথায় হয়? উত্তরবঙ্গে হয়। নিচের কোনটি জৈব খনিজ? জৈব খনিজ কোনটা কোনটা দেখো। কয়লা এবং খনিজ তেল, কয়লা এবং খনিজ তেল, খ নাম্বার। আকরিক লোহা উত্তোলনে শীর্ষস্থানীয় দেশ কোনগুলা? দেখো চীন এবং অস্ট্রেলিয়া। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটা? সেটা জানো, প্রাকৃতিক গ্যাস। পৃথিবীর প্রধান গ্রাফাইট উৎপাদনকারী দেশ কোনটা? বলো। চীন। পৃথিবীর প্রধান খনিজ তেল উত্তোলনকারী দেশ কোনটা? সৌদি আরব। এটা দেখো, এটা কিন্তু সৌদি আরব, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু যুক্তরাষ্ট্র, এখন যুক্তরাষ্ট্র বেশি উৎপাদন করতেছে, যদিও বইয়ের মধ্যে সৌদি আরব দেওয়া আছে। আর তুমি যদি বলো ন্যাচারালি কে সবচেয়ে বেশি উৎপাদন করে, তা অবশ্যই সৌদি আরব। আমেরিকা তো বুঝছো সুদ তো বিভিন্ন দেশ থেকে চুরি টুরি করে, হ্যাঁ, যেমন ইরাক ধ্বংস করে দিল, লিবিয়া ধ্বংস করে দিল, এদের তো মেনলি তেলের কারণে। এখানে আসলে কোনো কিছু হয়নি, দেখবা যে ওইখানে মানে বিভিন্ন জিনিস শব্দগুলো উচ্চারণ করলো, দেখা যাচ্ছে ইউটিউবে তোমাকে রিপোর্ট মারবে, বিভিন্ন জিনিস, হ্যাঁ, দেখা যাচ্ছে ইসলামিক অনেক ইয়া ছিল, হ্যাঁ, মানে অনেক কিছু করে ফেলতেছিল, কিন্তু মেন কাহিনীটা ছিল না। মেন কাহিনী ছিল যে ওদের একটা গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠীর যুদ্ধ বাজা দিছে, যুদ্ধ বাজা দিয়ে কি করছে জানো? তেলগুলা নিয়ে গেছে। মেন খেলা হলো তেলের খেলা, বুঝছো? সেজন্য দেখবা যে তোমার এই মধ্যপ্রাচ্য দেশগুলোর থেকেও অন্যান্য দেশ অনেক হুমকি, কিন্তু তাদের কিছু করে না, যেমন উত্তর কোরিয়াকে কিছু করবে না, ওইখানে মারি লাভ কি পাবে? ঠিক আছে, তেল আছে না কি আছে? সিলেট অঞ্চলের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? দেখো তো মিথেন, মিথেন CH4। বিশ্বের প্রথম এবং দ্বিতীয় প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী দেশ কোনটা?
একটা হলো যুক্তরাষ্ট্র আর একটা হলো রাশিয়া। বাংলাদেশের প্রধান কয়লা ক্ষেত্র কোনটি? বড়পুকুরিয়া। বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র কোনটি? দেখো তিতাস। সেটা কোথায়? দেখো ব্রাহ্মণবাড়িয়ার তিতাস বাংলাদেশের বৃহত্তম, অর্থাৎ এটা ব্রাহ্মণবাড়িয়ায়। ঠিক আছে। বাংলাদেশের প্রথম আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোনটা? প্রথম আবিষ্কার হয়েছে কোথায়? হরিপুর, সিলেটে। আর একটা জিনিস মাথায় রাখবা, তোমার গ্যাস জাতীয়টা বেশিরভাগ ক্ষেত্রে সিলেটে চলে যাবে। ঠিক আছে। আর এটা কত সালে হয়েছে? দেখো 1955 সালে। ইউরিয়া সার কারখানায় কোন খনিজ সম্পদ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়? প্রাকৃতিক গ্যাস। সার বানানোর জন্য কিন্তু প্রাকৃতিক গ্যাস লাগে। বাংলাদেশের নুড়ি পাথর প্রধানত কোন কাজে ব্যবহার করা হয়? দেখো রাস্তাঘাট এবং রেলপথে, সেখানে নুড়ি পাথর ব্যবহার করা হয়। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফিউল? খনিজ তেল অথবা কয়লা অথবা প্রাকৃতিক গ্যাস। সৌরশক্তি না, সৌরশক্তি জ্বালাবা কিভাবে তুমি? ঠিক আছে, এই দুইটা, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে নিচ থেকে উঠে। এখানে দিয়ে দিছি, ব্যাখ্যাটা আমি দিয়ে দিছি। সিলেটের হরিপুর থেকে কোন সার কারখানায় সিলেটের হরিপুর থেকে কোন সার কারখানায় প্রধান কাঁচামাল সরবরাহ করা হয়? দেখো ফেঞ্চুগঞ্জ সার কারখানা। প্রাকৃতিক গ্যাস যানবাহনে কোন রূপে ব্যবহার করা হয়? জানো এটা? সিএনজি। খনিজ তেলের বর্ণ কেমন হয়? বাদামি, গাঢ় বাদামি, মুখস্থ করে ফেলো। সাতক সিমেন্ট কারখানার জন্য খনিজ কাঁচামাল কোন দেশ থেকে আমদানি করতে হয়? কোন দেশ থেকে আমদানি করতে হয়? দেখো তো ভারত থেকে। তাহলে আমাদের সিমেন্টের জন্য আমাদের কাঁচামাল কোথা থেকে আনতে হয়? ভারত থেকে আনতে হয়। লৌহ এবং ইস্পাত শিল্পে বর্তমানে বিশ্বের প্রথম দেশ কোনটা? চীন। ঠিক আছে, চীন বেশিরভাগ ক্ষেত্রে এখন প্রথম হয়ে যাচ্ছে। আগে আমেরিকা ছিল, এখন বর্তমানে চীন কিন্তু প্রথম হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখবা যে আগে পরে ডমিনেট করবে চীন। লৌহ ইস্পাত শিল্পে বিশ্বের দ্বিতীয় দেশ কোনটা? চীনের পর কোন দেশ? দেখো জাপান। বস্ত্র বয়ন শিল্পে বিশ্বের প্রথম এবং দ্বিতীয় দেশ কোনটা? প্রথম নাম্বারটা হলো চীন, দ্বিতীয় নাম্বারটা হলো ভারত। বাংলাদেশে বর্তমানে মোট কয়টি চিনির কল আছে? দেখো 18টি। এটা চেঞ্জ হইতে পারে, বাট বর্তমান পর্যন্ত 18টা। যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কোন শিল্প বেশি গড়ে উঠেছে? কোন শিল্প? দেখো তো লৌহ এবং ইস্পাত। লেক মানে তো বুঝো, অর্থাৎ আমি একটু দেখাই, একটু দাঁড়াও। ধরো এটা একটা ভূমি, ভূমির মাঝখানে একটা পুকুরের মতো জায়গা। পুকুর তো ছোট, তুমি এটা মাথায় রাখতে পারো। উজ্জ্বল অনেক বড়, হ্যাঁ, কিন্তু চারপাশে কি? পুকুরের চারপাশে কি থাকে? মাটি, হ্যাঁ, সমভূমি বা ভূমি দিয়ে ইয়া থাকে, আবিষ্ট থাকে। ঠিক আছে, এটাকে কি বলা হয়? বড় হলে সেটাকে কি বলা হয়? লেক বলা হয়। ঠিক আছে, তো এই লেকের পাশে কি হয় বলো তো? লৌহ এবং ইস্পাত। কেন হয়? কারণ তুমি দেখো লেক দিয়ে কি করা যায়? তুমি সহজে ধরো এই অঞ্চল থেকে আমি এই অঞ্চলে মালামালগুলো আনতে পারবো। ঠিক আছে, যানবাহনের সুবিধার জন্য। এখানে লিখছে, দেখো সুবিধার জন্য। বাংলাদেশে বর্তমানে কয়টি সিমেন্ট কারখানা আছে? 12টি। বাংলাদেশে বর্তমানে কয়টি সার কারখানা আছে? 7টি। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের শীর্ষে রয়েছে কোনটি? তোমার তৈরি পোশাক। ঠিক আছে, রেডিমেড, তারপর গার্মেন্টস। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চিনি শিল্প গড়ে না ওঠার প্রধান কারণটা কি ছিল? কারণ কাঁচামালের অভাব, বিশেষ করে আখের। কোন দশকে বাংলাদেশে রপ্তানিমুখী পোশাক শিল্পের যাত্রা শুরু হয়? 80-র দশকে। 80-র দশকে এটা শুরু হয় যাত্রাটা। অস্ট্রেলিয়ার পশম প্রধানত কোন দেশের শিল্পে ব্যবহৃত হয়? কোন দেশে? দেখো তো ব্রিটেনে। মালয়েশিয়ার রাবার প্রধানত কোন দেশের শিল্পে ব্যবহার করা হয়? যুক্তরাষ্ট্র। জাপান তথা এশিয়ার সবচেয়ে বড় লৌহ এবং ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি? কোবে। এটা দেখে নিবা। জাপান কোন শিল্পের জন্য বিশ্বব্যাপী সমাদৃত? দেখো কোন শিল্পের জন্য? এর আগে আমরা বলছিলাম লৌহ এবং ইস্পাত শিল্পের জন্য। বাংলাদেশে প্রথম কাগজের কল কত সালে প্রতিষ্ঠিত হয়? 1953 সালে। তৈরি পোশাক শিল্প বাংলাদেশের কোন অঞ্চলে বেশি গড়ে উঠেছে? কোন অঞ্চলে বলতো? নারায়ণগঞ্জ এবং ঢাকা অঞ্চলে। ঠিক আছে, কারণ এখানে নদী আছে, নদী দিয়ে যাতায়াত করা যায়। প্রাচ্যের ডেন্ডি বলা হয় কোন শহরকে? কোন শহরকে বলা হয় বলতো? নারায়ণগঞ্জকে। ডেন্ডি শহরটি কোন দেশে অবস্থিত? দেখো কোন দেশে অবস্থিত? স্কটল্যান্ডে। কার্পাস বয়ন শিল্পে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটা? আমেরিকা, অর্থাৎ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, যুক্তরাজ্য মানে এই লন্ডন, ওয়েলস, এগুলো সবগুলো মিলে একটা দেশ। ঠিক আছে। কর্ণফুলী ফার্টিলাইজারে কোন জাতীয় সার উৎপাদিত হয়? টিএসপি।
টিএসপির ফুল মিনিংসটা দেখে নিবা, ঠিক আছে? ট্রিপল সুপার ফসফেট। কোনটির সহজলভ্যতার কারণে বাংলাদেশে পোশাক শিল্প দ্রুত প্রসার লাভ করেছে? কারণটা হলো এখানে বেতন কম, সস্তা শ্রমিক। শিল্প স্থানীয়করণের জন্য প্রধান প্রাকৃতিক নিয়ামক কোনটা? কাঁচামাল। জাপানের একটি প্রধান লৌহ এবং ইস্পাত কেন্দ্রের নাম কি? দেখো এখানে সবগুলাই। শীতলক্ষ্যা নদীর তীরে সার কারখানা গড়ে ওঠার কারণটা কি ছিল? কারণ এখানে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি, হ্যাঁ। মিঠা পানির সুবিধা, হ্যাঁ। সুষ্ঠু পরিবহন ব্যবস্থা, হ্যাঁ। পরিবহনের জন্য এই তিনটা কারণই, অর্থাৎ সবগুলো, হ্যাঁ সবগুলাই। ইউরিয়া সার কারখানার পাশাপাশি তিতাস গ্যাস আর কোনটিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়? যমুনা সার কারখানায়। সিমেন্ট শিল্পের প্রধান খনিজ কাঁচামাল কোনটা কোনটা? দেখো একটু দেখো কোনটা কোনটা। চুনা পাথর এবং জিপসাম। সিমেন্টের মতো কয়লার কোনো কাজ নাই। বাংলাদেশ বর্তমানে কোন দেশগুলোতে জাহাজ রপ্তানি করেছে? দেখো কোথায় করেছে? নরওয়ে এবং ডেনমার্কে। নেপালে করবে না, নেপাল ভুটান তো তোমার ল্যান্ডলক একটা জায়গা। ল্যান্ডলক মানে চারপাশেই কি তোমার ভূমি, তাহলে ওইখানে তো জাহাজের কোনো কাজ নাই। তাহলে নেপাল এবং ভুটান প্রথমে বাদ। আর চীন এবং জাপান তো ভাই উন্নত, ওদের থেকে আমরা নিব, তাহলে এটাও বাদ। ভারত পাকিস্তান অনেক উন্নত, তাহলে এখানে নরওয়ে এবং ডেনমার্ক যে উন্নত না তা বোঝাচ্ছি না, তারা অনেক ক্ষেত্রে উন্নত, হ্যাঁ। ইকোনমিক্যালি আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স, বাট জাহাজের মধ্যে ওরা আমাদের উপর কিছুটা কি নির্ভরশীল। আর আমাদের এখানে আসলে মিলিয়ে সস্তা পাওয়া যায় সেজন্য। ওসাকা কোন দেশের একটি প্রধান শিল্প নগরী? বলতো জাপানের। লৌহ এবং ইস্পাত শিল্পের অনুকূল নিয়ামক কোনটা? আন্তর্জাতিক বাজারটা থাকতে হবে এবং কাঁচামাল, এই দুইটা মেইন। সস্তা নারী শ্রমিক ইফেক্ট রাখে, ঠিক আছে, কিন্তু এটা নিয়ামক না। ওপেক প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা রাষ্ট্র কোনটা ছিল বলতো? ইরাক। পেন্সিলের শীষ তৈরির কাজে কোন খনিজ ব্যবহার করা হয়? দেখো গ্রাফাইট। কাঁচ শিল্পের প্রধান কাঁচামাল কোনটা? দেখো সিলিকা, বালু। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা জেলায় অবস্থিত। সেটা কিভাবে মাথায় রাখবে? দেখো রূপপুর পারমাণবিক পাবনা, এভাবে মাথায় রাখতে পারো, ঠিক আছে? বাংলাদেশের প্রধান গ্যাস ক্ষেত্র কত সালে আবিষ্কৃত হয়? সেটা হলো 1955 সালে। এর আগে আমরা বলছিলাম। বাংলাদেশের বৃহৎ গ্যাস ক্ষেত্র কোনটা? তিতাস। বিশ্বের খনিজ তেলের বাণিজ্য নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? ওপেকের ইয়াটাও দেখে নিবা, ঠিক আছে? ফুল মিনিংসটা দেখে নিবা। এখানে আমি ব্যাখ্যা সহ দিছি, তুমি সবগুলো কিন্তু কালেক্ট করে রাখবা। কোনটির অভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলে লৌহ এবং ইস্পাত শিল্প গড়ে ওঠেনি? কোনটার কারণে? কাঁচামালের কারণে। মিথেন গ্যাস কোন অঞ্চলের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান? কোন অঞ্চলের? দেখো তো সিলেট। পৃথিবীর শীর্ষ লৌহ আকরিক উৎপাদনকারী কোন দেশ? দেখো 2012 সালের তথ্য মতে, এটা কিন্তু বইয়ের অনুসারে, তো সেজন্য চীন। বাংলাদেশের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কোন দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়? দেখো নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে আমাদের ঠান্ডা কোত্থেকে আসবে? হিমালয়, অর্থাৎ উত্তর, ঠিক আছে? সেখানে দেখবো উত্তর পূর্ব দিক থেকে, উত্তর পূর্ব দিক থেকে। কোন ঋতুতে বাংলাদেশের ডাল, আলু এবং পেঁয়াজের ফলন ভালো হয়? বলো শীতকালে। এর আগে আমরা পড়ছিলাম, এগুলো হলো রবি শস্য। ব্রাজিল বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশ কোনটিতে? ও মেনলি আখ বানায়, এটা এর আগে বলছিলাম আমরা, ঠিক আছে? বাংলাদেশের প্রথম আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হরিপুর কোন জেলায় অবস্থিত? কোন জেলায়? সিলেটে, ঠিক আছে? তাহলে আমাদের 150টা শেষ। এখন দেখো এখানে আমি সবগুলা দিয়ে দিছি, 200টা সবগুলো আমরা এখানে দিয়ে দিছি। তোমাদের কাজটা কি জানো? এই আর যে 50টা আছে সেটাও কালেক্ট করে ফেলবা। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি আর বাড়াচ্ছি না। তোমরা সেটাও কালেক্ট করে টোটাল 200টা পড়ে যাবা ইনশাল্লাহ। তোমার ভূগোল দ্বিতীয় পত্রের, হ্যাঁ, মূল যে ধারণা, এটা ইনশাল্লাহ এটা দিয়ে কভার হয়ে যাবে। আর এগুলো হলো সবচেয়ে কমন, বোর্ডে অনেকবার আসছে বিধায় আমি এগুলো নোট করছি ভাইয়া, ঠিক আছে? তোমাদের কাজ হলো ভিডিওটা শেয়ার করে পিডিএফটা কালেক্ট করে, ঠিক আছে? ভিডিওটা শেয়ার করে পিডিএফটা কালেক্ট করে পড়া শুরু করে দিবা।